আজ পাথর প্রতিমা থেকে প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। পাথর প্রতিমার তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার তার সমর্থনে কিন্তু প্রচার করবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, উত্তর থেকে দক্ষিণ কিন্তু আজ দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই প্রচারে নামছেন এবং আজ পাথর প্রতিমায় থাকছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পাথর প্রতিমা থেকে প্রচার শুরু অভিষেকের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। পাথর প্রতিমার সভামঞ্চের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা শুরু হবে? ইতিমধ্যেই ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? সভা মঞ্চের প্রস্তুতি কতটা? একদমই স্বর্ণালী, দেখো আজ দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের একেবারে কেন্দ্রীয় দুর্ভেদ্য দুর্গ এবং সেই তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার যে কলেজ ময়দান এবং পাথর প্রতিমা বিধানসভার 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে আজকে সভা করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমি এই মুহূর্তে সেই সভাস্থলে রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জনসভা মূলত 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথর প্রতিমার এই জনসভা দিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এবারের যে নির্বাচনী প্রচার সেই প্রচার শুরু করবেন। এবং আজকের এই জনসভার যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সুসজ্জিত বিশাল আকৃতির একটি সভা মঞ্চ তৈরি করা হয়েছে। এই মুহূর্তে সভা মঞ্চের যে সাউন্ড সিস্টেম সেটা যেমন পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে, পাশাপাশি সভা মঞ্চের একেবারে সামনে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় সামাল দিতে বিশাল অংশ জুড়ে বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে এবং সেখানে চেয়ার পাতা হয়েছে। যেমন তৃণমূল সূত্রে আমরা খবর পাচ্ছি দুপুর 2টো নাগাদ হেলিকপ্টারে করে এই পাথর প্রতিমার কলেজ ময়দানে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি সভা মঞ্চে যোগদান করবেন, সেখানে তার বক্তব্য রাখবেন। সমীর কুমার জানা তৃণমূল প্রার্থী, তার সমর্থনে তিনি আজকে প্রচার করবেন। এবং তুমি জানো যে পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানে 2011 সাল থেকে পরপর 3বার একেবারে জয়ের হ্যাট্রিক পার করেছেন বিধায়ক সমীর কুমার জানা। সেই বিদায়ী বিধায়ক সমীর কুমার জানার ওপর আস্থা রেখেছে এবারেও তৃণমূল কংগ্রেস, তারই সমর্থনে এই প্রচার। তবে নির্বাচনী প্রচারের শুরু যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে পাথর প্রতিমার এই কেন্দ্র থেকে, স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই জনসভা একেবারে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সভা মঞ্চ থেকে তিনি দলীয় কর্মীদের কি বার্তা দেন এবং সমীর কুমার জানা তার যে জয়ের হ্যাট্রিক সেখানে কিন্তু এবারের সেই হ্যাট্রিক আরো দ্বিগুণ করে তুলতে কি বার্তা দেন এবং সেটা সমীর কুমার জানার পক্ষে কতটা হবে এবং কতটা তার যে ভোট বাক্স সেখানে প্রতিফলিত হবে সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। বেলা 2টোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। সুসজ্জিত সভা মঞ্চ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। তারা দফায় দফায় সভা মঞ্চস্থল থেকে শুরু করে চারিদিকে তারা ঘুরে দেখছেন। মেটাল ডিটেক্টর টিম, বম্ব স্কোয়াড থেকে শুরু করে নিরাপত্তার বলয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছে সভা মঞ্চের স্থল। সভা মঞ্চের যে স্থল সেখান থেকে কিছুটা দূরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেই হেলিপ্যাডে কিন্তু হেলিকপ্টারে করে অবতরণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো নাগাদ। ইতিমধ্যেই গোটা পাথর প্রতিমা এলাকা সেখানে নতুন সাজে সেজে উঠেছে। বিভিন্ন কাট আউট ব্যানারের পাশাপাশি দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এবং আজকের এই নির্বাচনী জনসভা এবং সমীর কুমার জানার সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা, সেটাকে ঘিরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকেই কিন্তু প্রথম নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি একেবারে রাজনৈতিক মহলের মধ্যেও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে আজকের এই বিষয়টি এবং সেদিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছে। দুপুর 2টোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি দেবেন সেখানে কিন্তু অবশ্যই সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে। কোয়েল, তুমি সেটা জানোনি, তবে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। আমরা দেখেছি যে কিন্তু সারা বছর ধরে তুমি সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সময় কথা বলো, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। তারা কি চাইছে, ঠিক কোন জায়গা বা কোথাকার কোন সমস্যা সমাধান করলে তারা বেশি খুশি হবে? এই নির্বাচনের ক্ষেত্রে ঠিক কি প্রতিশ্রুতি চাইছে তারা?
একদমই দেখো, আমরা প্রত্যেক সময় মানুষের বিভিন্ন রকম বিষয় নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, তাদের সমস্যার কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। সেক্ষেত্রে পাথর প্রতিমা একেবারে কিন্তু সুন্দরবনের বিচ্ছিন্ন একটা দ্বীপ, এবং এই পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের আন্ডারে 5টি সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। গোবর্ধনপুর, রাক্ষসখালীর মতন এরকম বিচ্ছিন্ন দ্বীপ। তো এই দ্বীপাঞ্চলের মানুষদের মূল যে সমস্যা সেটা হচ্ছে নদী এবং সমুদ্র বাঁধের ভাঙন। যদিও বা 2011 সালের পর থেকে এই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত ধরে একাধিক 1200 কিলোমিটারের মতন কংক্রিটের স্থায়ী নদী এবং সমুদ্র বাঁধ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু একাধিক বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, স্বাভাবিকভাবে সেই দ্বীপগুলোতে স্বাস্থ্য পরিষেবা উন্নত করা, কারণ এই দ্বীপাঞ্চলের মানুষজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে নৌকোতে করে মূল একেবারে যে পাথর প্রতিমা বাজার সেখানে আসতে হয়। স্বাভাবিকভাবে এই প্রত্যেকটি বিচ্ছিন্ন দ্বীপে স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দেওয়ার কথা আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ, তাদের এটা একটা মূল সমস্যা। দ্বিতীয়ত, গোবর্ধনপুর অর্থাৎ যেখানে একেবারে যে উপকূল থানা পাথর প্রতিমার অন্য একটি গুরুত্বপূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ, এই গোবর্ধনপুর এলাকা, সেখানে কিন্তু যে বঙ্গোপসাগরের মোহনা গিয়ে মিশেছে এবং বঙ্গোপসাগরের তীরবর্তী যে বাঁধ, সেই বাঁধ 1200 মিটার বাঁধের একেবারে ভগ্ন অবস্থা। কোটাল থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ প্রায় প্রত্যেক সময় একেবারে বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে থাকে বছরের বেশিরভাগ সময় এই এলাকা। স্বাভাবিকভাবে এই গোবর্ধনপুর এলাকা, সেখানে স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণের দাবিও কিন্তু দীর্ঘদিনের, এবং এই দাবিকে কেন্দ্র করে গোবর্ধনপুর এলাকা এবং যেখানে বাঁধ লাগোয়া এই যে এলাকা রয়েছে, গ্রামটা রয়েছে, সেখানে কিন্তু অনেকটাই মানুষ এই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে। সার্বিকভাবে পাথর প্রতি দেখি সেখানে বিচ্ছিন্ন দ্বীপ হলেও প্রত্যেকটি দ্বীপে 100% বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছে, প্রত্যেকটি দ্বীপে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। পাথর প্রতিমায় যেখানে প্রথমে 10 শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু এখানে ব্লক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। একাধিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, একাধিক ব্রিজ তৈরি হয়েছে। তবে প্রধান দুটি সমস্যা কিন্তু যেটা মানুষ বারবার বদলাতে চাইছে, তারা দাবি রাখছে যে এই সমস্যাগুলো সমাধান করলে দ্বীপাঞ্চলের মানুষ আরো বেশি কিন্তু তারা সুবিধা পাবেন এবং তাদের সমস্যা দূর হবে। সেটা হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপগুলিতে স্বাস্থ্য পরিষেবা আরো জোরদার করা, স্বাস্থ্য পরিষেবা জোরদার করা, এবং পাশাপাশি ওয়াটার অ্যাম্বুলেন্সের দাবিও জানিয়েছে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটি দ্বীপের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স নেই, যাতে দ্রুততার সঙ্গে এই সমস্ত পেশেন্টদেরকে গুরুতর হলে তাদেরকে মূল কাকদ্বীপ বা পাথর প্রতিমা মূল বাজারে নিয়ে আসা যায়। এবং তার পাশাপাশি প্রত্যেকটি বিচ্ছিন্ন দ্বীপে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে তার পরিস্থিতিও খুব একটা ভালো নয়, সেগুলো জোরদার করার যেমন দাবি জানাচ্ছে মানুষ। পাশাপাশি গোবর্ধনপুরের মতন এরকম বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে সমুদ্র ভাঙনের জর্জরিত এলাকার মানুষ বিঘের পর বিঘে চাষের জমি তারা হারিয়েছেন, স্বাভাবিকভাবে এই গোবর্ধনপুর এলাকা, সেখানে কিন্তু সমুদ্র বাঁধ একেবারে স্থায়ী নির্মাণের মাধ্যমে যাতে এলাকাকে বন্যার হাত থেকে রক্ষা করা যায়, সেই আবেদনও কিন্তু মানুষের কাছ থেকে, সাধারণ মানুষদের কাছ থেকে বারে বারে উঠে এসেছে। একেবারে কোয়েল, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। তুমি যেমনটা প্রথমেই বলা যে সমীর কুমার জানা, তার উপরে কিন্তু এবারও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা ভরসা করেছে, অর্থাৎ এবারও কিন্তু তাকে প্রার্থী করা হয়েছে। তোমার কাছে একটি হিসেব জানতে চাইবো কোয়েল, আমি জানাবো অবশ্যই। সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এর যে ব্যবধান, সমীর কুমার জানা তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির, সমীর কুমার জানা জয়ী হয়েছিলেন 22,000-এর কিছু বেশি ভোটে। আর এবার এসআইআর এর কারণে এখনো পর্যন্ত নাম বাদ গিয়েছে 12,232 ভোটারের নাম। সেক্ষেত্রে সমীর কুমার জানা তিনি কতটা আশাবাদী, তিনি কতটা আত্মবিশ্বাসী, তিনি কি এবারের লড়াই সেভাবেই আগের মতোই লড়তে পারবেন, সেই একই রকম ফল পাবেন? একদমই দেখো স্বর্ণালী, এই 2021-এর নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, সেখানে সমীর কুমার জানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসিত হালদারকে প্রায় 22,000 ভোটে হারিয়েছিলেন। এবং তারপর আমরা দেখলাম 2025-এর অক্টোবরের ভোটার যে তালিকা, সেই তালিকা ধরে এসআইআর প্রক্রিয়া শুরু হলো, এবং সেই এসআইআর প্রক্রিয়াতে 12,000-এরও বেশি ভোটারের হচ্ছে নাম এখনো পর্যন্ত বাদ গিয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে কয়েক হাজার ভোটারের নাম। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ভোট সংখ্যার সমীকরণটা খানিকটা গিয়ে কিন্তু 2021-এর তুলনায় বদলেছে। তবে আরেকটা জিনিস তোমাকে জানাবো, 2021-এর বিধানসভা নির্বাচনের পর 2023-এর কিন্তু যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে একেবারে বরাবরের মতন কিন্তু যে পাথর প্রতিমার যে কটি পঞ্চায়েত রয়েছে বিধানসভার, একটি পঞ্চায়েত তৃণমূল হাতছাড়া হয়, সেখানে সিপিএম এবং কংগ্রেস জোট বাঁধে। এবং তার পাশাপাশি কিন্তু আরো একটি পঞ্চায়েত যেখানে তৃণমূল বিজেপির
একেবারে সমানে সমানে বা সিয়ানে সিয়ানে লড়াই আমরা দেখেছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারও পরবর্তী সময় যেখানে আমরা দেখেছিলাম দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত বরাবরই সিপিএম এর শক্ত ঘাঁটি সেই জায়গা, সেখানে সিপিএম কংগ্রেস জোট বেঁধেছিল। সেই দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের প্রধান সমস্যা ছিল সমবায় সমিতির কোটি কোটি টাকা দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে নাম জড়িয়েছিল কিন্তু সিপিএম এবং কংগ্রেস জোটের সম্পাদক সভাপতিদের। এবং তারপরে কিন্তু সমীর কুমার জানা বিধায়ক, তারই নেতৃত্বে সেই সমস্যা সমাধান হয়েছে। গ্রামের যে মহিলারা যারা সেই সমবায় সমিতিতে বই করেছিলেন, সেই জায়গাতে কিন্তু তারা সেই টাকাগুলো আস্তে আস্তে ফেরত পেতে শুরু করেছে। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই পাথর প্রতিমা থানা কিন্তু গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনার পর কিন্তু এই যে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সিপিএম এবং কংগ্রেস জোটের সদস্য সহ এলাকার বহু মানুষজন তারা তৃণমূলে যোগদান করে সাম্প্রতিককালে মাসখানেক আগে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কিন্তু এই যে আমরা সমীর কুমার জানার সঙ্গে ভোট সমীকরণ বা এসআইআর এর যে ফলটা হলো, এসআইআর এর যে নাম বাদ গেল সেটা নিয়েও কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন, বাদ যাওয়া ভোটারের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মৃত এবং শিফটেড ভোটার রয়েছে এবং পার্মানেন্টলি শিফটেড ভোটার রয়েছে। তবে কিছু ক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন যাদেরকে রেখে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জেনুইন ভোটার যাদের কোন রকম হচ্ছে 2002 এর তালিকায় তাদের নাম ছিল, তারা দীর্ঘদিনের ভোটার, এখানকার বসবাসকারী। তো সেক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে একটা তো চিন্তা আছে, এবং সেই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা আমরা শুনতে পাচ্ছি গতকাল অনেক রাতেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবং সেই পাথর প্রতিমা বিধানসভায় এই যে কয়েক হাজার ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেই ভোটারের মধ্যে কতজনের নাম থাকলো চূড়ান্ত তালিকায়, কতজনের নাম ডিলিটেশন হলো, সেটার দিকে তো প্রত্যেকে তাকিয়ে রয়েছে। তবে সমীর কুমার জানা তিনি কিন্তু একেবারে নিজের প্রতি আস্থা রেখেছেন যে করুক আর যাই করুক না কেন, যত সংখ্যক ভোটার ডিলিট হোক, তবে ডিলিটের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু মৃত এবং শিফটেড ভোটারদেরই নাম ডিলিট হয়েছে। সেখানে কোনো প্রতিফলন বা তার কোনো পাল্টা বা কোনো রকম ছাপ পড়বে না ভোট বাক্সে। তবে আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে একটা চিন্তা তো দাঁড়িয়ে থাকে, এবং সেটা সত্যি কতটা প্রভাব ফেলবে সেটা তো সময় বলবে। সেই তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ হলে আমরা বুঝতে পারবো। তবে সমীর কুমার জানা নিজের জয় নিয়ে 100% নিশ্চিত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।